নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম। বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই এর পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে ইনসাফ যাত্রার একটি কর্মসূচি নেওয়া হয়েছে। যে কর্মসূচির মূল লক্ষ্য হলো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বামেদের প্রতিনিধি দল বা বামেদের যারা যুব সংগঠনের কর্মী সমর্থক তারা প্রত্যেকটি অঞ্চলকে ছুঁয়ে ইনসাফ চাইবেন, অর্থাৎ মানুষের হকের কথা, ন্যায়ের কথা, দাবি আদায়ের কথা সাধারণ মানুষের দোরগোড়াতে পৌঁছে দেবেন। এই রকমই একটি কর্মসূচি নেওয়া হয়েছে, যে কর্মসূচি আমি শেষ 2-3 দিন ধরে খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছি এবং এই পুরো কর্মসূচিটা দেখে আমার 5 থেকে 6টা পয়েন্ট ভীষণ মাত্রায় মনে হয়েছে এবং তার জন্যই আজকের এই ভিডিও। ইনসাফ যাত্রা আলটিমেটলি বামেদের পক্ষ থেকে কতটা সদুর্থক বা আলটিমেটলি ভবিষ্যতে কি রিটার্ন দেবে সেটার একটা সামগ্রিক ধারণা আমি আপনাদেরকে দিচ্ছি। এবং যারা এই ভিডিও দেখছেন তারা পারলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা ক্লিক করে নেবেন এবং কমেন্টে নিঃসন্দেহে আপনার উত্তরটা বা আপনার মতামত নিঃসন্দেহে জানাবেন। পয়েন্ট নাম্বার 1, আমার ভীষণ মাত্রায় এই যাত্রাটাকে ইনসাফ যাত্রা মনে হয়নি। আমার এটা মনে হয়েছে মীনাক্ষীকে দেখার জন্য এক যাত্রা, অর্থাৎ মীনাক্ষীকে প্রতিষ্ঠা করার একটা যাত্রা। কারণ এই আশেপাশের মানুষ যারা জড়ো হয়েছিলেন এই যাত্রায়, আমি কর্মী সমর্থকদের কথা বলছি না, তাদের মধ্যে অনেক বেশি ক্রেজ আমি দেখেছি মীনাক্ষী মুখার্জিকে নিয়ে। মানে মীনাক্ষী কে, মীনাক্ষীর যে বক্তব্য সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হয়, মীনাক্ষীর যে বক্তব্য টিভির পর্দায় শোনা যায়, আলটিমেটলি মীনাক্ষী মুখার্জি যে সেনসেশন, মীনাক্ষী মুখার্জিকে দেখার যে তাগিদ, আলটিমেটলি মীনাক্ষীকে ছোঁয়ার যে তাগিদ আমি সাধারণ মানুষের মধ্যে, দু সাইডে দাঁড়ানো সাধারণ মানুষের মধ্যে প্রত্যক্ষ করেছি। তাই আমার কাছে ভীষণ মাত্রায় মনে হয়েছে এই যাত্রাটা আলটিমেটলি মীনাক্ষীকে দেখার যাত্রা কোথাও গিয়ে বকলমে হয়ে গেছে এবং এতে ভুল কিছু নয়। কারণ মীনাক্ষী নিজেও আমাদের ইন্টারভিউতে বলেছেন এই যাত্রাটা বা ওরা যে রাজনীতি করছেন সেটা ভোট ব্যাংকের রাজনীতি নয়। এটা আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা ছিল। আমাদের জেলা, আমাদের লোকাল কমিটি, আমাদের 4000-এর বেশি ইউনিট কমিটি, এই অভিজ্ঞতার উপরে দাঁড়িয়েই কিন্তু তারা লড়াই আন্দোলনটা করছে। কিন্তু অবাক করা কাণ্ড হলো যখন মানুষ তার প্রত্যেক দিনের জীবনের অভিজ্ঞতা এই সমস্যাগুলো বুঝতে পারে, তো টিভির পর্দায় এই সমস্যাগুলো আমরা কেউ দেখতে পাই না। অর্থাৎ এই সমস্যাগুলোকে যাদের আরও সারফেসে নিয়ে আসার কথা ছিল, রাজনৈতিক নেতারা এই সমস্যাগুলো নিয়ে আসে চেয়ার দখলের আগে অবধি, চেয়ার দখল করে তারপরে এরা ভুলে যায়। আসলে এই সব সমস্যাগুলোর জন্য লড়তে গেলে অনেক ত্যাগের প্রয়োজন হয়, যে ত্যাগ আজকের পশ্চিমবঙ্গে তৃণমূল এবং দেশে বিজেপি সরকার করতে পারে না। ফলত যে অভিজ্ঞতা আমাদের 4000 ইউনিট কমিটির, যে অভিজ্ঞতা আমাদের 450-এর বেশি লোকাল কমিটির, যে অভিজ্ঞতা আমাদের 22টা জেলা কমিটির, যে অভিজ্ঞতা আমাদের 30 লাখ ডিওয়াইএফআই মেম্বারের, সেই অভিজ্ঞতা আরও একটা বার পশ্চিমবঙ্গের সমস্ত কোণাতে আরও একবার নিয়ে যাও এবং তাদের কাছ থেকে কতটা তারা না ইনসাফের শিকার হয়েছে সেইটা আরও সরেজমিনে দেখা এবং মানুষের কাছে পৌঁছানোর জন্যই আমাদের ইনসাফ যাত্রা। আজ 39তম দিন, হাওড়া ডোমজুড়ে এখন আমরা আছি, আরও এখনও অনেকটা পথ যেতে হবে। এই রাজ্য কমিটি না, আগামী দিনে অনেক রাজ্য কমিটি তৈরি হবে নির্দিষ্ট টার্ম পরে, তারা আরও অনেক পথ হাঁটবে এবং ইনসাফ আজ নয়তো কাল আদায় করেই ছাড়বে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে যাত্রা ইনসাফ যাত্রা নামক এই যাত্রাটি আলটিমেটলি 1 নয় 2 বছর শুধু নয়, সুদূর প্রসারী যদি বামরা ভাবেন, বাম যারা নেতারা আছেন তারা যদি ভাবেন, এই যাত্রার কিন্তু রিটার্ন তারা পাবেন। আলটিমেটলি এই যাত্রার প্রথম পয়েন্টে আমার ভীষণ মাত্রায় মনে হয়েছে মীনাক্ষীকে এস্টাবলিশ করার, প্রতিষ্ঠা করার, মীনাক্ষীকে দেখার জন্য একটা যাত্রা। দ্বিতীয় পয়েন্ট হলো মীনাক্ষী যে ভাষায় কথা বলেন সেই ভাষার মধ্যে একটা সাধারণ মানুষের টান আছে। বাংলা, হিন্দি, ইংরাজি 3টে ভাষায় সে সমান দক্ষতার সঙ্গে কথা বলতে পারেন। শুধু তাই নয়, ইস্যু নির্বাচন, আমি যখন এই যাত্রার বিভিন্ন জায়গায় যে রোড সেন্টারগুলো তৈরি হয়েছিল, রোড কর্নারগুলো হয়, মীনাক্ষী প্রত্যেকটা জায়গায় যে বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতার মধ্যে মানে একটা নিঠুল হোমওয়ার্ক ছিল। মানে দেউচা পাচামি নিয়ে সে বক্তৃতা দিয়েছে পুরুলিয়ায়, যখন আমি উলুবেড়িয়া সলপে দেখলাম আনিস খান কেন্দ্রিক বক্তৃতা, কিংবা সলপে যখন বক্তৃতা দিল তখন একাধিক বন্ধ হয়ে যাওয়া ডোমজুড়ে শিল্প নিয়ে বক্তৃতা। মানে আমার ভীষণ মাত্রায় মনে হয়েছে মীনাক্ষী জানেন কোথায় দাঁড়িয়ে ঠিক কতটা এবং কি কথা বলতে হবে। কোথাও তাদের শহীদ পরিবারের কথা বলছেন, কোথাও শিল্প নিয়ে কথা বলছেন, কোথাও জ্যোতিপ্রিয় নিয়ে কথা বলছেন। মানে এই যে একটা অদ্ভুত হোমওয়ার্ক মীনাক্ষী করেছেন এবং মীনাক্ষীর শব্দচয়ন, ভাষা
এবং গলার তীব্রতা বা ঝাঁজ যেরকমভাবে তিনি মানুষের সামনে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, নিঃসন্দেহে সেটা এই যাত্রাকে গ্রাউন্ড লেভেলে, লোকাল লেভেলে অন্য মাত্রায় নিয়ে গেছে। 2 নম্বর বা 3 নম্বর যদি পয়েন্ট আপনি দেখেন, এইটি বামেদের কোথাও গিয়ে সংগঠনকে, যুব সংগঠনকে মজবুত করা একটা যাত্রা ছিল। মানে যখন মীনাক্ষী মুখার্জিরা এই যাত্রার ঘোষণা অ্যানাউন্স করেন, তখনও তারাও হয়তো ভাবেননি তারা এই 15-16 দিন বা আজকে 39-40 দিনের মাথায় এই রকম সার্কেলে অদ্ভুত সুন্দরভাবে তারা এই যাত্রাটা অন্তত কমপ্লিট করতে পারবেন। যাত্রা 50% কমপ্লিট হয়ে গেছেন। সংগঠন মজবুত কিভাবে হলো? কারণ ইনসাফ যাত্রায় যারা হাঁটছেন, অর্থাৎ মীনাক্ষীকে কেন্দ্র করে যারা আছেন, সেই সংখ্যাটা 50 থেকে 60 জন বা 100 জন। কিন্তু এই যাত্রাটা অদ্ভুতভাবে বিভিন্ন অঞ্চল থেকে অঞ্চলে স্থানান্তরিত করা হচ্ছে। অর্থাৎ হাওড়ার প্রত্যন্ত একটা জেলা, এই জেলাটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা জায়গা থেকে এই 4 ভাগের মধ্যে, 4টি অঞ্চলের মধ্যে থেকে একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে যখন এই যাত্রাটা প্রবেশ করছে, তখন সেই যাত্রার মানুষেরা, তখন সেই অঞ্চলের মানুষেরা এই যাত্রায় পা মেলাচ্ছেন। তার জন্য দরকার একটা হোমওয়ার্ক এবং কমিউনিকেশান, সংযোগ স্থাপন, সংগঠনে মজবুত একটা জোর। মানে সেই অঞ্চলের মানুষরা যখন ওদের উপর দিয়ে ইনসাফ যাত্রা যাচ্ছেন, সেখানে পার্টিসিপেট করছেন, জল খাবার সহ বিভিন্ন ক্ষেত্র সঙ্গীদের এগিয়ে দিচ্ছেন, সেখানে একটা রোড কর্নার হচ্ছে। আবার পরের ধাপে, পরের পাড়ায় যখন ঢুকছে, সেখানকার অঞ্চলের কর্মী সমর্থকরা সেই যাত্রায় পা মেলাচ্ছেন, সাধারণ মানুষরা পা মেলাচ্ছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো মীনাক্ষীকে সামনে রেখে এই যে গ্রাউন্ড লেভেলে সংগঠন বামেরা জোরদার করলেন, তার ফল কিন্তু আসন্ন কোনো নির্বাচনে বামেরা 100% নিশ্চিতভাবে পাবেন। সবচেয়ে বড় কথা হলো, মীনাক্ষী যখন এই যাত্রার ঘোষণা করেন, সেই যাত্রাটা শুরু হয়েছিল উত্তরবঙ্গের কোচবিহার থেকে। আপনারা যদি ভোটের প্যারামিটার দেখেন, তাহলে উত্তরবঙ্গে বর্তমান সময়ে বামেরা সবচেয়ে দুর্বল। ধূপগুড়ি নির্বাচনেও বামেরা সে অর্থে ভোট বৃদ্ধি করতে পারেননি। শুধু তাই নয়, সে কোনো এক সময় রায়গঞ্জে মোহাম্মদ সেলিম জিতেছিলেন বটে, কিন্তু উত্তরবঙ্গটা কার্যত বিজেপি দখল করে নিয়েছে। তাই উত্তরবঙ্গে কার্যত ডার্ক হর্স পজিশনে ছিলেন এই বামেরা। কিন্তু ইনসাফ যাত্রায় সেরকম কোনো প্রত্যক্ষ চাপ ছিল না। মানে 1000 জনকে জোগাড় করতেই হবে, 2000 জনকে হাঁটতেই হবে। তাই কার্যত একটা ডার্ক হর্স পজিশনে থেকে এমন একটা জায়গাকে বেছে নেওয়া হলো, যেখানে কার্যত সংগঠন নেই, সে অর্থে লোকভিত্তি নেই, জনবল নেই, ভোট ব্যাংকের রাজনীতি মীনাক্ষী করেন না, এটাও বোঝানো সম্ভব হয়েছে। কিন্তু ওই অঞ্চল থেকে শুরু করার ফলে সাধারণ মানুষ যারা মানে ভুলতে বসেছিলেন বামকে, তারাও কলমে বলতে শুরু করলেন যে বামেদের যাত্রা, অর্থাৎ বামেরা নিজেদের অস্তিত্ব ওই অঞ্চল থেকে জানান দিতে শুরু করলো। আলটিমেটলি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ হয়ে কলকাতায় ঢুকবে 1 সপ্তাহ পর। আলটিমেটলি নিজের সংগঠনকে জোর করার পরে নিজেদের অস্তিত্বকে জানান দেওয়ার জন্য ইনসাফ যাত্রা কিন্তু ভীষণ মাত্রায় একটা কার্যকরী পদক্ষেপ হলো বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আরও একটা উল্লেখযোগ্য বিষয় যেটা আমার যাত্রা দেখে মনে হলো, সাধারণ মানুষ ডিওয়াইএফআই, এসএফআই, সিপিআইএম এগুলোকে ওই রকমভাবে আলাদা করতে পারে না। এগুলো সাংবাদিকরা পারেন, সমর্থকরা পারেন, হোল টাইমাররা পারেন। কিন্তু সাধারণ মানুষের পক্ষে ইনসাফ যাত্রা যে ডিওয়াইএফআই করছে না, এসএফআই করছে না, সিপিআইএম করছে, বোধগম্য হওয়ার বিষয় নয়। তারা যখন যে অঞ্চলের উপর দিয়ে যাচ্ছেন, আমি নিজে শুনেছি বিভিন্ন দোকানদাররা বলছেন এখনও বাম আছে, সিপিআইএমের যাত্রা, বামেদের যাত্রা। ফলে আলটিমেটলি এটা ডিওয়াইএফআই এর ব্যানারে হয়তো হচ্ছে, কিন্তু মানুষের চোখে কিন্তু এটা এস্টাবলিশড হচ্ছে যে বামেরা নব উদ্যমে, নতুন উদ্যমে পাড়াগঞ্জের মধ্যে সংগঠন বাড়াতে বা আসলে মানুষের কথা তুলে ধরতে ঝাঁপিয়ে পড়েছে। এটা কিন্তু বামেরা আজ থেকে 1-2 বছর পরেও হলেও এর সুফলটা কিন্তু পাবে। 4 নম্বর হলো ক্যাপ্টেন মীনাক্ষীর এস্টাবলিশমেন্ট। প্রথম কথা হলো, প্রথম থেকে শেষ অবধি এই যাত্রাটার ফোন, কমিউনিকেশান সমস্ত কিছুর মিডিয়াম হয়েছে মীনাক্ষী মুখার্জি। এর ফলে নিচুতলার কর্মী, আরও যদি আমি ডিপলি ভাবি, তাহলে মীনাক্ষীর আশেপাশে যে মানুষগুলো দেখছি তারা হলো সব নবীন প্রজন্ম। তারা মীনাক্ষীদি ডেকেছে। এই মীনাক্ষীদি বা ক্যাপ্টেন মীনাক্ষীর ডাক অগ্রাহ্য করার ক্ষমতা তাদের নেই। তাদের মধ্যে ভালোবাসা, আন্তরিকতা, পার্টির প্রতি শ্রদ্ধা, সম্ভ্রম
সমস্ত উজাড় করে কিন্তু দিয়েছেন মীনাক্ষী মুখার্জিকে। এর ফলে যেটা হয়েছে সেটা হলো যে আসন্ন লোকসভা কলেজ নির্বাচন এবং লোকসভা ভোট বা সামনে দু বছর পরে বিধানসভা নির্বাচন, এই যে নতুন প্রজন্ম তৈরি করা সেটা কিন্তু এবং নতুন প্রজন্ম কার্যত মেনে নেওয়া যে মীনাক্ষী মুখার্জি হলো বামেদের ভবিষ্যতের মুখ, সেইটা কিন্তু এই ইনসাফ যাত্রাটা এস্টাবলিশ করেছে, যেটা আমার মনে হয়। বামেরা একাধিক জায়গায় বলেন তারা মুখের রাজনীতি বা মুখ এস্টাবলিশমেন্টে বিশ্বাস করেন না, কিন্তু আলটিমেটলি আমার ভীষণ মাত্রায় মনে হয়েছে যে মীনাক্ষী মুখার্জি কোথাও গিয়ে ভবিষ্যতের মুখ হিসাবে অলরেডি এস্টাবলিশ করে দিয়েছেন, করার চেষ্টা করেছেন এবং কার্যত যথেষ্ট সফলভাবে নিজেকে এস্টাবলিশ করেছেন এই ইনসাফ যাত্রার মাধ্যমে। আমরা রাত্রিবেলা পদযাত্রা শেষ করে নিজেদের জামা কাপড় যখন কাচি, যখন আমরা নিজেরা একটু সবার একটু চা খাওয়ার জন্য যাই, তখন এইসব আমাদের কমরেডরা রাত্রিবেলা ল্যাপটপ আর মোবাইল নিয়ে বসে যায় যে পরের দিন আর রাত্রিবেলা যা পেয়েছি সেটা রাজ্যবাসীর কাছে পৌঁছে দিতে। তাই আমরা যা করছি সেটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে আমাদের এই সোশ্যাল মিডিয়ার কর্মীরা। তাই আমরা হেঁটেও আছি, আমরা নেটেও আছি। লাল সালাম আমাদের সোশ্যাল মিডিয়ার কর্মীদের, তারা আমাদেরকে শেখাচ্ছে, আপনাদেরকে উদ্দীপিত করছে। তাই আজকে 40তম দিনে আজকে এই মঞ্চ জমি হাঙরদের বিরুদ্ধে, এই মঞ্চ শিল্প বেচে দেওয়ার বিরুদ্ধে, এই মঞ্চ চাকরি চুরি করা, রেশনের চাল চুরি করার বিরুদ্ধে, এই মঞ্চ সোশ্যাল মিডিয়ার আমাদের স্থায়ী পদযাত্রীদের পক্ষে। লাল সালাম সোশ্যাল মিডিয়ার স্থায়ী পদযাত্রীরা, লাল সালাম আমাদের স্থায়ী পদযাত্রীরা এবং অসংখ্য মানুষ যারা প্রতিদিন হেঁটে আমাদেরকে শক্তি, সাহস এবং মেজাজ যোগাচ্ছেন, লাল সালাম আপনাদেরকে। 4 নম্বর হলো সিপিএম নিজেও জানে কিছু জায়গায় ভোট নেই, কিছু পাড়ায় সংগঠন নেই, কিছু অঞ্চলে তাদের হয়তো সমর্থকও নেই, বুথে বসার লোক সে অর্থে কার্যত নেই এবং পঞ্চায়েত ভোটে হিংসা, হানাহানি বিভিন্ন ঘটনার পরেও একটা যাত্রা যখন ওই রকম পিছিয়ে পড়া অঞ্চলের উপর দিয়ে যাচ্ছে, তখন সেই অঞ্চলের 2জন কর্মচারী বা কর্মীও যদি বামেদের থাকে, তারাও কিন্তু নিজেদের মধ্যে একাত্মবোধ করে ফেলছেন। এর ফলে এইটা কিন্তু এই হিংসা হানাহানির যুগেও এটা ভীষণ মাত্রায় ভোকাল টনিক হিসাবে কাজ করছে মীনাক্ষীর এই সদল বলে এই যাত্রাটা বলে আমার মনে হয়েছে ভীষণ মাত্রায়। তারপরে সবচেয়ে উল্লেখযোগ্যভাবে এই যাত্রা যখন শুরু হয়েছিল, এই যাত্রা শুরু যখন হয়েছিল সাপোজ 10টা লোককে নিয়ে যদি শুরু হয়, আজকের দিনে এই যাত্রাটা 100 থেকে 150 জনের কাছাকাছি এই যাত্রায় একসঙ্গে লোকে হাঁটছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ঠিক 2 মাস আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের বুকে নবজোয়ার যাত্রা করেছেন। তার বৈভব, তার অর্থের প্রাচুর্য, তার এক একটা টেন্ট, তাঁবু, সাংবাদিক রাখার জায়গা, খাওয়া দাওয়া, ওবি ভ্যান, সিকিউরিটি, অ্যাম্বুলেন্স, যেরকম একটা অর্থ সাম্রাজ্যের দুনিয়া আমরা দেখেছি গ্রাম বাংলায়, সেখানে মীনাক্ষীদের যে চ্যালেঞ্জ ছিল সে অর্থে আর আলটিমেটলি 100তে 80 নম্বর পেতেই পারেন মীনাক্ষী, কারণ সে অর্থে অর্থ বল নেই। আরও একটা উল্লেখযোগ্য বিষয় হলো এই ইনসাফ যাত্রার যারা সঙ্গী, তারা কিন্তু কোনো নির্দিষ্ট হল বা কোনো হোল টাইমারের বাড়িতে রেগুলার কাটাচ্ছেন, রাত কাটাচ্ছেন কিংবা খাচ্ছেন। ফলে ওই দিনের খাওয়ার খরচ সে কোনো অর্থ সংগ্রহ করে ফান্ডিং বা ডোনেশনের মাধ্যমে হচ্ছে না। যার বাড়িতে খাচ্ছেন, যে হল যে জেলা কমিটি ওই জায়গার বন্দোবস্ত করেছেন, তারাই কিন্তু তাদের সঙ্গীদের জন্য খাবার জোগাড় করছেন, তাদের রাতের কোথায় থাকবেন ঠিকমতো পরিচর্যা করা হচ্ছে নাকি সেটা দেখতে পাচ্ছেন। এর ফলে কি হচ্ছে, একটা আন্তরিকতার ছোঁয়া এই যাত্রা জুড়ে আছে। মানে কোথাও নেতা বা নেতৃসুলভ আচরণ আমি দেখিনি, একে অপরের সঙ্গে মিলেমিশে থাকার একটা প্রবণতা আমি ভীষণ মাত্রায় দেখেছি এই যাত্রাতে। ভীষণ মাত্রায় যেটা আমার মনে হচ্ছে গ্রাউন্ড লেভেল কিন্তু বামেদের ঘুরে দাঁড়াতে পারে এইরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। 5 নম্বর পয়েন্ট, নিঃসন্দেহে এই যাত্রার কোথাও কোনো পলিটিক্যাল স্লোগান নেই, কোনো উগ্রতা নেই, ইস্যু ভিত্তিক কিছু স্লোগান আছে যেগুলো কিন্তু খুব উপকারী একটা স্লোগান আমার মনে হচ্ছে এই ইনসাফ যাত্রায়। পলিটিক্স, উগ্র পলিটিক্স, মানে কোথাও গিয়ে এর বিরুদ্ধে বলা, বিরুদ্ধাচরণ করতে হবে বলেই করা, সেই রকম কোনো স্লোগান আমি দেখছি না। এবং যাত্রা যারা হাঁটছেন তারাও কিন্তু কোনো স্লোগানিং করতে হাঁটছেন না, এটা অভিনব একটা জিনিস। এই যাত্রার কেউ সে অর্থে কোনো স্লোগান দিচ্ছেন না। মাঝে মধ্যে বিভিন্ন অঞ্চল কমিটির লোকজন ঢুকে পড়ে 1-2টো স্লোগান হয়তো দিচ্ছেন, কিন্তু সামগ্রিকভাবে এই যাত্রা শুধু হেঁটে যাওয়া, কোনো আলটিমেটলি কিসের উদ্দেশ্যে কি স্লোগানিং করা হবে, উগ্র রাজনীতির জন্য যে যাত্রা নয়, সেটা কিন্তু ভীষণ মাত্রায় বোঝানোর চেষ্টা করা হচ্ছে এই মীনাক্ষী মুখার্জির ইনসাফ যাত্রায়। তারপরে হলো মীনাক্ষী মুখার্জিরা যে জিনিসটা করছেন সেটা হলো বিভিন্ন শহীদ পরিবারের বাড়ি যাচ্ছেন, কখনো
আনিস খানের বাড়ি গেছেন, কখনো সুদীপ্তর ছবি তারা সামনে নিয়ে এগিয়েছেন, কোনো সালকু সোরেনের পরিবারের সঙ্গে গেছেন। ফলে আলটিমেটলি এই শহীদ পরিবারগুলো আশ্বস্ত হয়েছেন যে আলটিমেটলি পার্টির পক্ষ থেকে কেউ না কেউ এদের পাশে আছে। ফলে যেটা হয়, পার্টির বড় নেতাদের পাশে না পেয়ে অনেকে পার্টি পরিবর্তন করেন, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। কিন্তু এরা এই পার্টির বিভিন্ন লোকজন এই সকল শহীদ পরিবারের পাশে থাকা এবং আনিস খানের বাবাকে যাত্রাতে সামিল করেছেন মীনাক্ষীরা। শুধু তাই নয়, স্টেজের মধ্যে আনিস খানের বাবা বক্তৃতাও দিয়েছেন। ফলে আমি যেটা বলতে চাইছি সেটা হলো, এদের পাশে থাকাটা যে ভীষণ মাত্রায় দরকার সেটা বাম নেতৃত্ব বুঝেছেন এবং মীনাক্ষী মুখার্জি সহ একাধিক ডিওয়াইএফের নেতা সমর্থকরা রেগুলার এদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন যখন যে অঞ্চলের উপর দিয়ে যাচ্ছেন। এটা কিন্তু কোথাও গিয়ে ভোকাল টনিক হিসাবে কাজ করছে ওই সকল শহীদ পরিবারদেরও। আরও একটা বিষয় হলো, এই যাত্রায় সে অর্থে কোনো যদি আপনারা দেখেন রাজ্য স্তরের নেতা, রাজ্য কমিটির নেতা সে অর্থে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন না। কখনো মোহাম্মদ সেলিম গেছেন, কখনো রবীন্দ্র গেছেন, বা এসএফআইয়ের কখনো সৃজন, প্রতিকুর এরা হাঁটছেন। বুদ্ধিজীবী মহল যদি বলেন, বাদশা মৈত্র গেছেন, দেবদূত ঘোষ গেছেন, সৌমিক দাস গেছেন, অর্ক মুখার্জি গান করেন তিনি গেছেন, বিক্ষিপ্তভাবে বিভিন্ন অংশগ্রহণ করছেন এবং এতে মীনাক্ষীকে পাশে থাকারই তারা চেষ্টা করছেন। কিন্তু সে অর্থে তথাকথিত বিগেস্ট তারকা বা স্টার তারা কিন্তু দিনের পর দিন এই মিছিলে অংশগ্রহণ করছেন না। ফলে কালক্রমে সময়ের নিয়ম অনুসারে মীনাক্ষী মুখার্জি হয়ে গেছেন এই ইনসাফ যাত্রাটা তারকা। মানে আলটিমেটলি কালকে বালি, বেলুর, হিনমটর কোন বা বিভিন্ন অঞ্চলে আমি মীনাক্ষীর সঙ্গে যে ছবি তোলার আবদার ও স্লোগানিং শোনার, ওর কথা বলার যে ভিড় আমি দেখেছি, তাতে আমার নিঃসন্দেহে বলা চলে ইনসাফ যাত্রাটা কোথাও গিয়ে মীনাক্ষী মুখার্জির যাত্রা হয়ে গেছেন। এবং আমার দৃঢ় বিশ্বাস, অনেক বাম সমর্থকরা এগ্রিও করবেন, পরবর্তী প্রজন্ম হিসাবে মীনাক্ষী মুখার্জি যে একটি মুখ হয়ে উঠে আসছে বামেদের, সেটির সঙ্গে কোনো দ্বিমত রাখবেন না। আপনারা কি ভাবছেন ইনসাফ যাত্রা নিয়ে? ইনসাফ যাত্রা কোনো মিডিয়ায় তথাকথিত প্রচার করেনি, আমরা তুলে ধরেছি মীনাক্ষীর ইন্টারভিউ, আমরা ফেসবুক লাইভে বারবার দেখানোর চেষ্টা করছি, সেটা তো একটা অন্য পার্ট। কিন্তু আলটিমেটলি ভোট ব্যাংকের রাজনীতিতে এই ইনসাফ যাত্রা কতটা সুদূরপ্রসারী ফলাফল ফেলতে পারে সে নিয়েও ভবিষ্যতে আমি আলোচনা করব। কিন্তু আলটিমেটলি ইনসাফ যাত্রা ভোট ব্যাংকের রাজনীতি নয়। ইনসাফ যাত্রা হলো আমার ক্ষেত্রে কোথাও গিয়ে মনে হচ্ছে মীনাক্ষীকে চেনানোর যাত্রা, মীনাক্ষীকে প্রতিষ্ঠা করার যাত্রা, এবং এটা মীনাক্ষী মুখার্জির যাত্রা, যার সুদূর প্রসারী ফল কিন্তু বামের আজকে নয়, কিন্তু কোনো না কোনো দিন এটা পেতে পারেন বলে আমার মনে হয়। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।